মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আজ আবহাওয়ার যা অবস্থা তাতে তোমার আর বাড়ি ফিরে কাজ নেই। আমার গাড়িতে ওঠো, আজ রাতটা আমার বাসায় থেকে যাও। আজ হবে না। আকাশের গতিক ভালো নয়, রাতে সাইক্লোন হতে পারে। তুমি এখানে এই খাটের ওপরে বসো তো। মোমবাতি নেই? যতদূর জানি নেই, তবে মনে হচ্ছে একটা টর্চ আছে। তুমি যদি একটু একলা থাকতে পারো তবে আমি খুঁজে দেখতে পারি। বোধহয় দিদির ঘরে আছে। আচ্ছা, বেশি দেরি করো না যেন। আর দেরি করলে ট্রেন পাবো না। একটা গাড়ি কি ট্যাক্সি? চলো, আমি তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসছি। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রোম্যান্টিক তথা সামাজিক উপন্যাস ছায়াপথিক। গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস অষ্টম খণ্ড থেকে। গল্পটির প্রথম প্রকাশ ১৩৫৬ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির ১৯৪৯ সালে। আজ শুনবেন পঞ্চম পর্ব। আজকের একটি বিশেষ ঘোষণা। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আরব সাগরে একটি ঘূর্ণবার্তা তৈরি হয়েছে, যার প্রভাবে খুব শিগগিরই বোম্বাই ও তার আশেপাশের অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। কয়েকদিন ধরেই কোলাবার আবহাওয়া অফিস থেকে সতর্ক করা হচ্ছিল যে আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে খুব শিগগিরই বোম্বাই ও তার আশেপাশের অঞ্চলে প্রবল ঝড়ঝাপটা আসতে চলেছে। তবে এমন সতর্কবার্তা যেহেতু আবহাওয়া দপ্তর থেকে প্রায়ই জারি করা হয় এবং তা কখনোই সফল হয় না, ফলে এসব খবর আজকাল কেউ গ্রাহ্য করে না। এবারে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হলো। আবহাওয়ার বার্তা ৩ দিনের বাসি হয়ে যাওয়ার পর একদিন দুপুরের দিকে একটা এলোমেলো বাতাস উঠল। বৃষ্টি সারা দিন ধরেই পড়ছিল। এখন যেন তার বেগ আরও বেড়ে গেল। ক্রমে যতই সন্ধ্যা হতে লাগলো ততই বাতাসের বেগ বেড়ে চলল। সারাদিন স্টুডিওতে সোমনাথের শুটিং ছিল। সন্ধে ৬টার সময় কাজ শেষ করে সে বেরোলো। পাণ্ডুরঙ্গকে ডেকে বলল, আজ আবহাওয়ার যা অবস্থা তাতে তোমার আর বাড়ি ফিরে কাজ নেই। আমার গাড়িতে ওঠো, আজ রাতটা আমার বাসায় থেকে যাও। আজ হবে না। আকাশের গতিক ভালো নয়, রাতে সাইক্লোন হতে পারে। তুমি তো জানো আমার বউটা একেবারে খান্ডারনি। আজ রাতে যদি বাড়ি না ফিরি, কাল আমাকে আস্ত রাখবে না। আচ্ছা, বেশ বেশ, চলো তাহলে তোমায় বাসায় পৌঁছে দিয়েই যাই। তাহলে মন্দ হয় না, চলো তবে। পাণ্ডুরঙ্গকে পৌঁছে দিয়ে সোমনাথ যখন বাড়ি ফিরল তখন দিনের আলো আর নেই। বাতাসের বেগ আরও বেড়েছে। রাস্তায়ও গাড়ি আর মানুষ চলাচল অনেক কমে গেছে। কেবল রাস্তার ধারের ল্যাম্পপোস্টগুলো অসহায়ভাবে দাঁড়িয়ে বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে। গ্যারেজে গাড়িটা পার্ক করে সোমনাথ তাড়াতাড়ি বারান্দায় উঠে এলো। বারান্দাটা অন্ধকার, জলের ছাঁট এসে মেঝে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সদর দরজা তালা বন্ধ ছিল। সোমনাথ পকেট থেকে চাবি বের করে সাবধানে সেই ভেজা পেছল মেঝের উপর দিয়ে হেঁটে দরজার দিকে এগোলো। তালা খুলে সে ঘরে ঢুকতে যাবে, এমন সময় একটা মেয়েলি গলায় ডাক ভেসে এলো। সোমনাথ বাবু? হ্যাঁ, কে কে আমি। কে আমি? অন্ধকারে কিছুক্ষণ থাকার ফলে এতক্ষণে তার চোখ কিছুটা অভ্যস্ত হয়ে গেছিল। তার উপর ওদিকে রাস্তা থেকে আলোর একটা ক্ষীণ আভাও আসছিল। সোমনাথ এদিক ওদিক তাকিয়ে শেষে দেখতে পেল দরজা থেকে সামান্য দূরে দেয়ালের গা ঘেঁষে একটা মেয়ে সুটকেসের উপর বসে আছে, আর তার পাশে বর্ষাতি হোলডলের মতো কিছু একটা পড়ে রয়েছে। সোমনাথ ভয় পাওয়া গলায় আবার বলে উঠল,
কে? আমি রত্না। মুহূর্তের জন্য সোমনাথের মাথাটা একেবারে খালি হয়ে গেল। তার মুখ দিয়ে শুধু বেরোলো, রত্না? হ্যাঁ হ্যাঁ, রত্না। কিন্তু ব্যাপার কি বলুন তো, দাদা বৌদি কোথায়? সোমনাথের মাথা আবার ইঞ্জিনের মতো কাজ করতে শুরু করলো। সে দরজা ঠেলে ভেতরে ঢুকে তাড়াতাড়ি কয়েকটা সুইচ টিপে ঘরের ও বারান্দার আলোগুলো জ্বালিয়ে দিল। তারপর আবার বারান্দায় বেরিয়ে এলো। রত্নার কাপড় চোপড় বৃষ্টির ছাঁটে ভিজে গেছে, কিন্তু তার মুখখানা কঠিন, চোখের দৃষ্টিতে বিরক্তি। ক্ষিপ্র চোখে একবার সোমনাথের আপাদমস্তক দেখে নিয়ে সে আবার বলল, কি হলো বললেন না তো? দাদা বৌদি কোথায়? এই সরো সরো, তোমার সুটকেস আর বিছানাটা তুলে ঘরে নিয়ে যাই, আর তুমি ভেতরে এসো, তারপর সব বলছি। ও, একেবারে ভিজে গেছো তো? কতক্ষণ এসে বসে আছো? 3টের সময় ট্রেন এসেছে, বাড়িতে পৌঁছতে 4টে বেজেছে, তারপর থেকেই বসে আছি। কি সর্বনাশ, 3 ঘন্টা বাইরে বসে আছো? হ্যাঁ, কিন্তু দাদা বৌদি কি বোম্বাই নেই? জামাইবাবু আজ 10 দিন হলো পুনায় বদলি হয়ে গেছেন, তাই দিদিকে সঙ্গে নিয়ে গেছেন। কেন, তোমরা খবর পাওনি? সোমনাথের কথা শুনে রত্না কিছুক্ষণ উৎকণ্ঠা ভরা চোখে তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে জবাব দিল, না, আমি খবর পাইনি। আসলে আমি কলকাতায় ছিলাম না, এলাহাবাদে এক বন্ধুর কাছে বেড়াতে এসেছিলাম, সেখান থেকেই আসছি। ও আচ্ছা, সেই জন্যেই। তাহলে এখন তুমি একা বাড়িতে আছো? হ্যাঁ, অগত্যা। আর বাড়িতে চাকর বাকরও কি নেই? চাকর বাকর আছে বই কি, একটা চাকর আর একটা বামুন আছে। আমি তো সকালবেলায় বেরিয়ে যাই, তারাও খেয়ে দিয়ে দুপুরবেলায় বেরোয়, আবার সন্ধ্যের আগে ফিরে আসে। আজ কেন যে এখনো ফিরল না? ও হ্যাঁ, মনে পড়েছে। কি? আজ সকালে ওরা যোগেশ্বরী গুহা দেখতে যাবে বলে ছুটি চেয়েছিল, সেখানে নাকি কোনো এক সাধু এসেছে। সেটা কোথায়? যোগেশ্বরী বেশি দূরে নয়, কিন্তু ট্রেনে করে যেতে হয়, হয়তো এই ঝড় বাদলে আটকে পড়েছে। বেশ, সে না হয় হলো, কিন্তু আমি এখন কি করি? আপাতত ভিজে কাপড় চোপড়গুলো ছেড়ে ফেলতে পারো। তা তো পারি, কিন্তু আজ রাতে আমি থাকবো কোথায়? কেন, এ বাড়িতে থাকলে কি চলবে না? রত্না এ কথার কোনো উত্তর দিল না, গালে হাত দিয়ে বসে রইল। এমন মুশকিলে সে জীবনে পড়েনি। সদর দরজাটা এতক্ষণ খোলাই ছিল, হাওয়ার দাপটে কপাট দুটো বারবার আছাড় খাচ্ছিল। সোমনাথ গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আবার রত্নার সামনে এসে দাঁড়ালো। রত্না এবারে মুখ তুলে বলল, আজ রাতে পুনার কোনো ট্রেন পাওয়া যাবে না? পুনা তো কাছেই। পুনা এখান থেকে 120 মাইল। ট্রেন যদি বা পাওয়াও যায়, সেখানে পৌঁছাতে রাত দুপুর হয়ে যাবে। জামাইবাবুর ঠিকানা তোমায় দিতে পারি, কিন্তু এই ঝড়ের রাতে বাড়ি খুঁজে পাবে কিনা সন্দেহ। সম্ভবত স্টেশনের ওয়েটিং রুমেই রাতটা কাটাতে হবে। তোমার যদি তাতেই সুবিধে হয় তো। ঠিক আছে, কাল সকালেই যাব তাহলে। কি শুভক্ষণেই বোম্বাইয়ে পা দিয়েছিলাম। যাই, জামা কাপড় পাল্টে নিয়ে গে। এই বলে রত্না নিজের সুটকেসটা তুলে নিয়ে বাথরুমের দিকে চলে গেল। সোমনাথ আরও কিছুক্ষণ সেখানে বসে রইল। তারপর সেও একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। বাড়িতে অতিথি এসেছে, চুপ করে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। আজ বারান্দায় রত্নাকে দেখে কিছুক্ষণের জন্য সোমনাথের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার মনের মধ্যে অহেতুক এক আনন্দের বন্যা বয়ে গেছিল যেন। কিন্তু রত্নার মুখের ভাব ও তার কথা বলার রূঢ় ভঙ্গি তাকে মনে করিয়ে দিয়েছিল যে সে রত্নার দাদার শালা এবং রত্না তার দিদির ননদ। এছাড়া আর কোনো সম্পর্ক তাদের মধ্যে নেই। মাঝে একটা নতুন সম্পর্কের সূত্রপাত হতে চলেছিল বটে, কিন্তু সবটাকে রত্না এমনভাবে প্রত্যাখ্যান করেছে
যে সোমনাথ আর তা মনে করতে চায় না। এই অবস্থায় লৌকিক সম্বন্ধটুকু বজায় রেখে চলাই শ্রেয়। রত্না কোনো খবর না দিয়ে এবং খবর না নিয়ে হঠাৎ করে বোম্বাইতে এসে যে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছে, আপাতত তাকে সহজ স্বাভাবিক করে তোলাই সোমনাথের কর্তব্য। রত্না বহুক্ষণ না খেয়ে রয়েছে, তাছাড়া আমারও স্টুডিও থেকে ফিরে কিছুই খাওয়া হয়নি। যাই দেখি কি ব্যবস্থা করা যায়। আধ ঘন্টা পর রত্না বাথরুম থেকে জামা কাপড় পাল্টে বেরিয়ে এলো। দেখল টেবিলের উপর এক পট চা আর প্লেটের উপর এক গাদা পাউরুটি আর মাখন রাখা আছে। রত্না একটু অবাক হয়ে বলল, এ কি, চাকর বামুন ফিরে এসেছে নাকি? না না, কিন্তু তাদের ভরসায় বসে থাকলে আজ রাতে আর কিচ্ছু জুটবে না। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। নাও শুরু করো, আমি চায়ের কাপে চাটা ঢেলে দিই। তুমি আজকাল ঘরকন্যার কাজ খুব শিখেছো দেখছি। ঘরকন্যার কাজ কিন্তু আমি অনেক দিন থেকেই জানি। খেয়ে দেখো চা ঠিক হয়েছে কিনা। মন্দ হয়নি। দুজনেরই খিদে পেট চোঁচো করছিল। সেই দুপুরের পর আর কারোরই কিছু পেটে পড়েনি, তাই বেশি কথা খরচ না করে দুজনেই চা আর পাউরুটিতে মন দিল। অবশ্য খাবার ফাঁকে ফাঁকে দু একটা কথাবার্তা হতে লাগলো। তা তোমাদের কলকাতার খবর কি? ভালোই। আর তুমি কোন কলেজে ভর্তি হলে? এখনো ভর্তি হইনি। তোমার কেমন চলছে? মন্দ না, চন্দনাদের কোম্পানি ছেড়ে দিয়েছি, শুনেছো বোধ হয়। না, শুনিনি। এখন কোথায় কাজ করছো? এখন নিজে ছবি তৈরি করছি। ও, এই আর চা নেবে? এখনো অনেকখানি আছে। দাও। বাইরে ঝড় বৃষ্টির দাপট ক্রমেই বেড়ে চলেছে, কিন্তু ঘরের ভেতরটা শান্ত। সেখানে কোনো চাঞ্চল্য নেই। দুই উদাস যুবক যুবতী চা খেতে খেতে ছেঁড়া ছেঁড়া গল্প করছে। মনে হচ্ছে তারা যেন এক এরোপ্লেন চড়ে চলেছে। বাইরের প্রচণ্ড গতিবেগ ভেতর থেকে কিছুই অনুভব করতে পারছে না। লেখাপড়া কি ছেড়ে দিলে? না, তা নয়। আসলে এবার কলেজে জায়গা পেলাম না। ও আচ্ছা, তোমাকে এবার একটু রোগা দেখাচ্ছে। তা হবে। তোমার স্বাস্থ্য তো ভালোই দেখছি। হ্যাঁ, খাটলে খুটলে শরীর ভালোই থাকে। সত্যি। তার উপর যদি আবার মনের মতো কাজ হয়। রত্নার শেষ কথার উত্তরে সোমনাথ শুধু একটা ফ্যাকাশে হাসি দিল। কারণ শুধু সেই জানে এ কাজ ঠিক কতটা মনের মতো তার কাছে। তবে এসব রত্নাকে জানিয়ে কোনো লাভ নেই। যাই হোক, চায়ের পর্ব শেষ হলে রত্না বলল, তা এখনকার মতো তো হলো, কিন্তু রাত্রির কি ব্যবস্থা হবে? সে নিয়ে তুমি ভেবো না, সব ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ হবেটা কি করে? বামুনের তো দেখা নেই। তাহলেও হয়ে যাবে। তুমি রাঁধবে নাকি? কেন, আমি কি রাঁধতে জানি না? খুব ভালো রাঁধতে জানি। একদিন খেয়ে দেখো, বুঝবে। দরকার নেই আমার। বোম্বাইয়ে এসে থেকে অনেক দুর্গতি হয়েছে, তার উপর আবার তোমার রান্না? না বাবা, অত সহ্য হবে না। শোনো, তুমি চুপ করে বসো এখানে, আমি দেখি ভাড়ার ঘরে কি আছে। দেখো যা ভালো বোঝো, পরে বলো না আমি সুযোগ বুঝে তোমায় দিয়ে রান্নাও করিয়েছি। রত্না ততক্ষণে ভাঁড়ার ঘরের দিকে চলে গেছে। সোমনাথের শেষ কথাটার কোনো উত্তর সে দিল না। সোমনাথ ক্ষুণ্ণ মনে একটা সিগারেট ধরালো। একটু পরে রত্না ভাঁড়ার থেকে ফিরে এসে বলল, খিচুড়ি আর ডিম ভাজা ছাড়া কিছু হবে না, শুধু চাল আর ডিম আছে। ওহো, আমার ভাঁড়ারের দৈন্য দশা দেখে লজ্জা পেলাম। আমার পক্ষে অবশ্য খিচুড়ি আর ডিম ভাজাই যথেষ্ট। তোমারই কষ্ট হবে। তা নয় একটু হলো, তাতে আমি কিছু মনে করব না। সে তোমার মহত্ব, কিন্তু রান্নাটা আমি করলেই ভালো হতো। ভেবে দেখো, তুমি আমার অতিথি, তুমি রাঁধবে আর আমি বসে বসে খাবো, এ যে বড় লজ্জার কথা। এ কথা আমি কাউকে বলবো না, তাহলেই হলো।
তুমি যখন ছাড়বেই না অগত্যা। সোমনাথ বসে রইল, আর রত্না আঁচলটা গাছখোমর করে কোমরে জড়িয়ে রান্নাঘরে চলে গেল। উনুন ধরানোর কোনো হাঙ্গামা এ বাড়িতে নেই, কারণ রান্নাঘরে গ্যাসের উনুন। রত্না হাত চালিয়ে জোগাড় যন্ত্র করে রান্না বসিয়ে দিল। রাত 10টা নাগাদ বসবার ঘরের একটা সোফায় সোমনাথ লম্বা হয়ে শুয়ে চোখ বন্ধ করে ঝড়ের শব্দ শুনছিল। বাইরে ঝড় ক্রমশ বেড়েই চলেছে। পশ্চিম দিক থেকে একটা গভীর একটানা গর্জন বাড়ির বন্ধ দরজা জানলা ভেদ করে কানে আসছে। এমন সময় রত্না এসে দাঁড়ালো। বাহ, বেশ মানুষ তো। ঘুমিয়ে পড়লে নাকি? না, ঘুমাইনি। চোখ বুজে ঝড়ের মনের কথাটা শোনার চেষ্টা করছিলাম। তাই নাকি? তা কি শুনলে? এলোমেলো কথা তো, ভালো বুঝতে পারলাম না। বেশ, তাহলে আর আমার বুঝে কাজ নেই। এবার খাবে, চলো, খাবার তৈরি। আচ্ছা চলো। দুজনে খেতে বসল। গরম গরম খিচুড়ির গন্ধ নাকে যেতেই সোমনাথের মন তৃপ্তিতে ভরে উঠল। কিন্তু সে মনের ভাব গোপন করে বিচারকের ভঙ্গিতে একটু খিচুড়ি তুলে মুখে দিল। সঙ্গে সঙ্গে রত্না জিজ্ঞাসা করল, কেমন হয়েছে খিচুড়ি? এবার সোমনাথের জবাব দেবার পালা। তার ঠোঁটের কোণে চকিতে একটা হাসি খেলে গেল। সে আরেক চামচ খিচুড়ি মুখে দিয়ে গম্ভীরভাবে বলল, মন্দ হয়নি। কি? আচ্ছা, আমার কথা আমাকেই ফেরানো হচ্ছে? সে তুমি জানো। খুব হয়েছে, এবার চুপচাপ খাওয়া শেষ করো। কিছুক্ষণ চুপচাপ খাওয়া চলল। সোমনাথ খেতে খেতে ভাবতে লাগলো, রত্না এত ভালো রান্না শিখলো কি করে? আজকালকার মেয়েরা তো সব লেখাপড়া নিয়ে থাকে কিংবা সিনেমা দেখে, রান্নাঘরের খোঁজ তো তারা রাখে না। রত্না তবে কোন ফাঁকে এমন রাঁধতে শিখলো? নাকি মেয়েদের হাতে সহজাত জাদু থাকে, তারা ছুঁয়ে দিলেই সব খাবার একেবারে অমৃত হয়ে ওঠে? অবশ্য আমি এতদিন ধরে ওই বামুন ঠাকুরের রান্না খেয়ে আসছি বলে হয়তো রত্নার নিরস রান্নাও আজ এমন সরস মনে হচ্ছে। কিংবা ঝড় আর কতক্ষণ চলবে? হ্যাঁ, কি এত ভাবছো বলো তো? ও কিছু না। তুমি কি বলছিলে? বলছি, এই ঝড় আর কতক্ষণ চলবে? ঠিক বুঝতে পারছি না। শুনেছি তো এসব ঝড় 5-6 ঘন্টার বেশি থাকে না। ওটা কিসের শব্দ হচ্ছে? ওই যে কেমন গো গো করছে? ওটা সমুদ্রের গর্জন। তা এখনো সমুদ্রের মনের কথা কিছু শুনতে পাচ্ছ নাকি? পাচ্ছি। সত্যি? তা কি শুনলে? শুনলাম রাগ আর ভালোবাসা, ভালোবাসা আর রাগ। এই কথার পর মুহূর্তের জন্য দুজনের চোখে চোখে বিদ্যুৎ বিনিময় হয়ে গেল। তারপর চকিতে দুজনেই চোখ সরিয়ে নিল। খাওয়া শেষে বসবার ঘরে এসে সোমনাথ বলল, তোমার শোবার ঘরে বিছানা পেতে দিয়েছি। তোমার বিছানা পাতবার দরকার ছিল না, আমি নিজেই পেতে নিতাম। তা পারতে জানি, কিন্তু আমারও তো কিছু করা উচিত। যাই হোক, 10:30 বেজে গেছে, তুমি শুয়ে পড়ো গিয়ে। একে ট্রেনের ক্লান্তি, তার উপরে রান্নার পরিশ্রম। রত্নার কোনো কথা না বলে শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাবা, বিছানাটা তো দিব্যি পরিপাটি করে পাতা। পায়ের কাছে আবার একটা গায়ে দেবার চাদরও পাট করে রাখা আছে দেখছি। আমার হোলডলের মধ্যে যে বেডরুম স্লিপার জোড়া ছিল, সে দুটোও তো খাটের নিচেই রাখা। এমন গুছিয়ে সংসারের কাজ কবে থেকে শিখল? ভাবতে ভাবতে রত্না কিছুক্ষণ সেই পরিপাটি বিছানার দিকে তাকিয়ে রইল। তারপর অস্থিরভাবে ঘরময় পায়চারি করে বেড়াতে লাগল। বাইরে সমুদ্রের রাগ মেশানো ভালোবাসার দুরন্ত আছাড়ি পিছাড়ি কিছুতেই শান্ত হচ্ছে না। বাড়িটাও থেকে থেকে কেঁপে উঠছে। একসময় ক্লান্ত হয়ে রত্না
আলো নিভিয়ে শুতে গেল। কিন্তু ঘর অন্ধকার হতেই বাইরের শব্দগুলো যেন আরো স্পষ্ট হয়ে উঠতে লাগলো। রত্না উঠে পড়ে আবার আলো জ্বালিয়ে দিল। তারপর আলো জ্বালিয়ে রেখেই গায়ে চাদর দিয়ে শুয়ে পড়ল। সোমনাথও ঘরে আলো নিভিয়ে শুয়ে পড়েছিল। শুয়েই বুঝতে পারল বিছানাটা খুব ঠান্ডা। একটা গায়ে দেওয়ার চাদর হলে ভালো হতো, কিন্তু আমার চাদরটা তো আমি রত্নার ঘরে রেখে দিয়ে এসেছি, ও যাতে ব্যবহার করতে পারে। যাকগে, খুব দরকার পড়লে বিছানার চাদরটাই টেনে গায়ে দিয়ে নেবক্ষণ। রত্নার যেন কোনোভাবেই মনে না হয় যে আমার কাছে সে অনাদরের, আমি কোনোভাবেই তাকে অযত্ন করতে পারবো না। কিন্তু সে এসে থেকে বারবার আমাকে এমন আঘাত করে চলেছে কেন? সেই সন্ধ্যের বর বউয়ের অভিনয়ের জন্য তো আর আমি দায়ী নই। সে তো দিদি জামাইবাবু মিলেই ঠিক করেছিলেন। তারপর জামাইবাবুর এই যে পুনেতে বদলি হয়ে যাওয়া, এতেই বা আমার কি করার আছে? আমি কিভাবে দোষী হলাম এতে? যাকগে, আজকের রাতটা যে রত্না স্টেশনে গিয়ে না বসে থেকে এই ফাঁকা বাড়িতে একলা আমার সাথে কাটাতে রাজি হয়েছে, এটাই আমার পরম সৌভাগ্য। সোমনাথ আবার ভাবতে বসল, আজকের রাতটা তার কাছে সুখের নাকি দুঃখের রাত। ঝড়ের দাপটে বাসা ভাঙা পাখি যেমন অন্ধের মতো উড়ে এসে গৃহস্থের ঘরে আশ্রয় নেয়, রত্নাও আজ তেমনই তার বাড়িতে আশ্রয় নিয়েছে। আবার কাল ভোরের আলো ফুটতে না ফুটতেই উড়ে চলে যাবে। তবে সুখেরই হোক আর দুঃখেরই হোক, আজকের রাতটা সোমনাথের চিরকাল মনে থাকবে। রত্না যখন পরের ঘরের ঘরণী হয়ে অনেক দূর চলে যাবে, আর তাকে বিরক্ত হয়েও মনে করবে না, সোমনাথ তখনও আজকের রাতটা মনে রেখে দেবে সযত্নে। রাত্রি তখন 1টা কি 1:30। সোমনাথ ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। অন্ধকারে বিছানায় উঠে বসে মনে হলো চারিদিকে ভীষণ ঝনঝন খটখট শব্দ হচ্ছে, যেন একদল ডাকাত একসাথে আক্রমণ করে বাড়ির দরজা জানালাগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করছে। ঘুমের মধ্যে এই শব্দগুলো সে অনেকক্ষণ ধরে শুনছিল, সুতরাং তার ঘুম ভাঙার কারণ এই শব্দগুলো নয়। সোমনাথ কান পেতে শুনল ঝড়ের শব্দের সঙ্গে মিশে আরও একটা শব্দ হচ্ছে। কেউ তার দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু এ ধাক্কা ঝড়ের নয়, মানুষের হাতের। এক লাফে বিছানা থেকে নেমে অন্ধকারের মধ্যেই সে দরজাটা খুলে দিল। রত্না! জলে অনেকক্ষণ ডুবে থাকার পর মাথা তুলে মানুষ যেমন হাঁপিয়ে নিঃশ্বাস টানে, ঠিক তেমনভাবে হাঁপিয়ে রত্না বলল, আলো নিভে গেছে। আলো নিভে গেছে? দেখছি, দাঁড়াও। দরজার পাশেই আলোর সুইচ। সোমনাথ হাত বাড়িয়ে সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। তখন সে বলল, এই রে, মনে হচ্ছে ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে। এখন কি হবে? এই বাড়ি কি ভেঙে পড়বে? না না, তুমি ভয় পেও না, সাইক্লোনে বাড়ি ভাঙতে পারবে না। রাস্তায় কোথাও গাছের ডাল ভেঙে পড়ে হয়তো ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, তাই আলো নিভে গেছে। তুমি কোথায়? কিছু দেখতে পাচ্ছি না যে। এই তো, এই যে আমি এদিকে, এদিকে। অন্ধকারে হাত বাড়িয়ে দুজনেই কিছুক্ষণ হাতড়াল, তারপর হাতে হাত ঠেকল। সোমনাথ হাত ধরে রত্নাকে ঘরের ভেতর নিয়ে এলো। রত্না নিজের মনেই ভাঙা ভাঙা গলায় বলল, আমি আলো জ্বেলে ঘুমোচ্ছিলাম, হঠাৎ চারিদিকে মর্মর শব্দে ঘুম ভেঙে গেল, দেখি আলো নিভে গেছে। সোমনাথ অনুভব করতে পারছিল রত্নার হাত বরফের মতো ঠান্ডা, অল্প অল্প কাঁপছে। সে রত্নাকে সাহস দিয়ে বলল, হঠাৎ অন্ধকারে ঘুম ভেঙে গেছে বলে ভয় পেয়েছ, নইলে ভয়ের কিচ্ছু নেই। দেখো না, এবার আস্তে আস্তে ঝড়ের বেগ কমবে। আর যদি বাড়ে? আর বাড়বে না। তুমি দাঁড়াও, আমি দেশলাই আনি, আমার জামার পকেটেই রাখা আছে। আচ্ছা, যাও।
রত্না অনিচ্ছা ভরে সোমনাথের হাতটা ছাড়ল। সোমনাথ শোবার আগে গায়ের জামা খুলে আলনায় টাঙিয়ে রেখেছিল। আন্দাজে ঠাহর করে জামাটা পেরে সেটা গায়ে পরে ফেলল সে। তারপর তার পকেট থেকে দেশলাই বের করে জ্বালালো। অমনি রত্না ছুটে এসে তার কাছে দাঁড়ালো। দেশলাইয়ের আলোতে রত্নাকে দেখে সোমনাথের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। রত্নার চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। মুখে রক্তের লেশ মাত্র নেই। গায়ের কাপড় এলোমেলো, তার উপর দিয়ে কোনো রকমে চাদরটা জড়ানো। সোমনাথের মনে হলো আজকের এই ভীরু অসহায় মেয়েটার সামনে সে যেন সেই চিরপরিচিত শান্ত প্রত্যয়ী রত্নাকে হারিয়ে ফেলেছে। আসলে প্রকৃতির বিরাট শক্তির সামনে দাঁড়ালে মানুষ অনুভব করে তার সব গর্ব, সব অহংকার কত ক্ষুদ্র, কি পরিমাণ তুচ্ছ। সেই মুহূর্তে সোমনাথের ইচ্ছে হলো রত্নাকে এক ভয় পাওয়া শিশুর মতো নিজের বুকে জড়িয়ে ধরে, তাকে সান্ত্বনা দেয়। কিন্তু সেই গোপন ইচ্ছে গোপনেই রেখে সে একটু আশ্বাসজনক হাসি হাসবার চেষ্টা করল। অন্য সময় মনে হয় না যে একটা দেশলাইয়ের কাঠিতে এত আলো হয়। কাঠি কিন্তু বেশি নেই। কি হবে তাহলে? বলতে না বলতে দেশলাইয়ের কাঠিটা নিভে গেল। সোমনাথ আর একটা কাঠি জেলে বলল, তুমি এখানে এই খাটের ওপরে বসো তো। মোমবাতি নেই? যতদূর জানি নেই, তবে মনে হচ্ছে একটা টর্চ আছে। তুমি যদি একটু একলা থাকতে পারো তবে আমি খুঁজে দেখতে পারি। বোধহয় দিদির ঘরে আছে। আচ্ছা, বেশি দেরি করো না যেন। না না, এই তো আমি যাবো আর আসবো। কয়েক মিনিট রত্না অন্ধকারে শক্ত হয়ে বসে রইল। তারপর সে সোমনাথের ফিরে আসার পায়ের শব্দ শুনতে পেল। পেলে? উত্তরে সোমনাথ দপ করে রত্নার মুখের উপর টর্চের আলো ফেলল। এ নাও আলো। আর ভয় করছে না তো? রত্না আলোর দিক থেকে চোখ সরিয়ে এবার ঘরের চারিদিকে তাকালো। টর্চের আলোর এত জোর যে সারা ঘর আলোকিত হয়ে উঠেছে। রত্নার ঠোঁট দুটো একবার কেঁপে উঠল। তারপর বুজে আসা গলায় সে বলল, না, আর ভয় করছে না। তবে তবে সোমনাথ টর্চটা বিছানার উপর রেখে একপাশে বসল। রত্না একবার তার দিকে তাকালো। তারপর বিছানায় উপুর হয়ে পড়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। মেয়েদের ইমোশনের ব্যাপারে সোমনাথের তেমন কোনো অভিজ্ঞতা না থাকলেও সে এটুকু বুঝল যে এই কান্না ভয়ের কান্না নয়, ভয় থেকে রেহাই পাবার কান্না। হয়তোবা তার মধ্যে কিছুটা লজ্জা, কিছুটা অনুতাপ মেশানো ছিল, কিন্তু সেটা বোঝবার মতো বিশ্লেষণী শক্তি সোমনাথের ছিল না। তার মনে স্নেহ আর করুণা উথলে উঠল। সে রত্নার পিঠে হাত রেখে তাকে ডাকল, রত্না, কেঁদো না লক্ষ্মীটি। রত্না। রত্নার কান্না কিন্তু থামল না। মিনিট 15 পর রত্নার কান্না যখন অনেকটা শান্ত হয়ে এলো, তখন সোমনাথ হঠাৎ উত্তেজিতভাবে বলল, রত্না, হ্যাঁ, এসো একটা কাজ করা যাক। কি কাজ? এসো চা বানিয়ে খাওয়া যাক। এখন কি করে? আলো নেই যে। সেই জন্যই তো বলছি, এই অবস্থায় চা বানানো ভারী মজার হবে কিন্তু। খাবে? ঠিক আছে, খাবো। আচ্ছা, তুমি তাহলে বসো, আমি 5 মিনিটের মধ্যেই চা তৈরি করে আনছি। না না, চা আমি তৈরি করব। আচ্ছা বেশ, দুজনেই তৈরি করে গিয়ে চলো। একলা ঘরে বসে থাকার চেয়ে সেটা বরং ভালো হবে। চলো। দুজনে রান্নাঘরে গিয়ে টর্চের আলোতে চা তৈরি করল। তারপর চায়ের পাত্র হাতে আবার খাটে এসে বসল। সোমনাথ চায়ে একটা চুমুক দিয়েই খুশি হয়ে বলে উঠল, বাহ, দারুণ চা হয়েছে, তাই না? এই, তোমার ভালো লাগছে?
খুব ভালো লাগছে। সোমনাথ উৎসাহিত হয়ে উঠল। সে টর্চটাকে খাটের ছত্রিতে ঝুলিয়ে দিল। টর্চের আলো চাঁদের আলোর মতো বিছানায় ছড়িয়ে পড়ল। আর সেই আলোয় সোমনাথ লক্ষ্য করল রত্নার মুখটা এখন আবার শান্ত লাগছে। সে সহজ গলায় সোমনাথকে জিজ্ঞাসা করল, তুমি চায়ের সঙ্গে সিগারেট খাও না? হ্যাঁ, খাই তো। চায়ের সঙ্গে সিগারেট জমে ভালো। তবে এখন খাচ্ছ না কেন? খাবো? হ্যাঁ, খাও। সোমনাথের মন ভালো হয়ে গেল। সে একটা সিগারেট ধরালো। চা খাওয়া শেষ হলে রত্না খাটের মাথার দিকে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রত্না, শুনতে পাচ্ছ? ঝড়ের শব্দ ক্রমে কমে আসছে। এদিকে 2টো বেজে গেছে। দেখতে দেখতে ভোর হয়ে যাবে। যাই বলো, আজকের রাত্রিটা মনে রাখার মতো। মনে হচ্ছে যেন মস্ত একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। এই রত্না, ঘুমিয়ে পড়লে নাকি? না, তুমি কথা বলো, আমি শুনি। আচ্ছা। সোমনাথ এতক্ষণ সহজভাবে কথা বলছিল, এখন আবার সচেতন হয়ে গেল। আসলে কথা বলতে হবে মনে করলেই আর কথা জোগায় না। রত্নার শুনতে ভালো লাগবে এমন কি কথা সে বলবে? রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবে? ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। নাকি না, এই অবস্থায় রত্নাকে কবিতা শোনানো উচিত হবে না। রত্না এর ভুল মানে করতে পারে। তাহলে এখন সে কি কথা বলবে? বেশ খানিক ভেবে সোমনাথের মনে হলো একটা কথা বলা যেতে পারে যাতে রত্না কিছুই মনে করবে না। সেই মতো মনে মনে একটু ভনিতা করে নিয়ে সে বলল, রত্না, জানো, আমার প্রথম ছবিটা বাজারে বেরিয়েছে, বেশ নামও হয়েছে। কলকাতাতেও ছবিটা চলছে। তুমি তুমি দেখেছো নাকি? রত্না, এই। রত্না কোনো সাড়া দিল না। সোমনাথ উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে ওর মুখের উপর ঝুঁকে পড়ে দেখল রত্নার চোখের পাতা স্থির, শান্তভাবে নিঃশ্বাস পড়ছে। রত্না ঘুমিয়ে পড়েছে। সোমনাথ সেখানেই কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর খুব সাবধানে বিছানা থেকে নামল। মনে মনে ভাবল, রত্না ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই সময় এ ঘরে থাকা কি আমার উচিত হবে? বোধ হয় না। বরং আমি গিয়ে রত্নার ঘরে শুয়ে কোনো মতে রাতটা কাটিয়ে দিই। কিন্তু দরজা পর্যন্ত চলে গিয়েও সোমনাথ আবার ফিরে এলো। তার মনে হলো, হঠাৎ ঘুম ভেঙে গেলে রত্না যদি দেখে আমি ঘরে নেই, তাহলে তো আবার ভয় পেয়ে যেতে পারে। ঝড় কমেছে বটে, কিন্তু থামেনি এখনো। এই ভেবে সোমনাথ আবার সাবধানে খাটের এক প্রান্তে উঠে বসল। রত্না নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তার একটা হাত গালের নিচে চাপা রয়েছে। সোমনাথ একবার সেদিকে তাকালো। তারপর 2 হাঁটু মুড়ে হাত দিয়ে জড়িয়ে ধরে ওপরে আলোর দিকে তাকিয়ে রইল। মনে ভাবল, এভাবেই বসে বাকি রাতটা সে কাটিয়ে দেবে। টর্চের ব্যাটারি এতক্ষণ ধরে জ্বলে জ্বলে নিস্তেজ হয়ে আসছে। সঙ্গে সোমনাথের চোখও যেন ঘুমে জড়িয়ে আসছে। পরদিন সকালে সোমনাথের যখন ঘুম ভাঙল, ঘড়িতে তখন সকাল 7টা। সে ধর্মর করে উঠে দেখল রত্না কখন যেন উঠে গেছে। বাইরে ঝড় থেমেছে, বৃষ্টিও পড়ছে না আর। আকাশ থমথম করছে। হাত মুখ ধুয়ে সোমনাথ যখন বসবার ঘরে ঢুকল, তখন রত্না বাইরে যাবার সাজ পোশাক পরে বসে আছে। সোমনাথকে ঢুকতে দেখেই সে বলল, আমি এখনই পুনা যাব। সোমনাথ চুপ করে তাকিয়ে রইল। এই তো সেই পুরনো পরিচিত রত্না। কাল রাতে হঠাৎ যে রত্নাকে সে দেখেছিল, সে রত্না নয়। মুখের ভাব দৃঢ় এবং নিঃসংশয়। কোথাও দুর্বলতার এতটুকু চিহ্ন মাত্র নেই। এই রত্নায় কি কাল তার বিছানায় শুয়ে পড়েছিল? কাল রাতে যে ঘটনাগুলো ঘটে গেল, সেগুলো কি তবে সত্যি নয়, শুধুই স্বপ্ন? সোমনাথ এসব ভাবছে।
এমন সময় রত্না আবার বলে উঠল, টাইম টেবিল দেখেছি, 8:30টার সময় একটা ট্রেন আছে। সোমনাথ খেয়াল করল রত্না কথা বলার সময় ওর মুখের দিকে তাকাচ্ছে না। বোধহয় চোখে চোখ মেলাতে লজ্জা পাচ্ছে। কিন্তু লজ্জা পাবার কিছু আছে কি? রত্না আবার বলল, আর দেরি করলে ট্রেন পাবো না, একটা গাড়ি কি ট্যাক্সি? চলো, আমি তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসছি। গাড়িতে যেতে যেতে দুজনের মধ্যে তেমন কোনো কথা হলো না। একবার শুধু রত্না জিজ্ঞাসা করল, এটা কার গাড়ি? আমার। ট্রেন ছাড়বার আধ মিনিট আগে রত্না গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে সোমনাথের জামার বুক পকেটের দিকে চোখ রেখে বলল, তোমার আতিথ্যের জন্য ধন্যবাদ। সোমনাথ কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। রত্না ট্রেনের ভেতর দিকে মুখ ফিরিয়ে বসল। কাল গভীর রাতে সোমনাথের মনের গোপনে আশার একটা ভীরু ফুল ফুটেছিল, এখন তা সম্পূর্ণ শুকিয়ে টুপ করে ঝরে পড়ল। ট্রেন চলে গেল। সোমনাথ ধীর পায়ে স্টেশন থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠল। আকাশে যে মেঘগুলো এতক্ষণ থম মেরেছিল তারা আবার ধীরে ধীরে বৃষ্টি হয়ে ঝরে পড়তে শুরু করল। দীপাবলি উৎসবের কিছুদিন আগে সোমনাথের ছবি শেষ হল। ভারতের এই পশ্চিমা প্রদেশে দীপাবলি শ্রেষ্ঠ উৎসব। এই সময় এখানে ব্যবসায়ী সম্প্রদায়ের হাল খাতা হয় এবং নতুন উদ্যমে ব্যবসা বাণিজ্য শুরু হয়। চলচ্চিত্র এক ধরনের ব্যবসা, ফলে এই উৎসবে তার সাথে জড়িত মানুষজনেরাও সমান উৎসাহে মেতে ওঠে। এদিকে নতুন ছবি হলো বিবাহযোগ্যা কন্যার মতো। কন্যা দানের জন্য যেমন ঘটকের প্রয়োজন হয়, তেমনি একটা ছবি তৈরি হলে তাকেও সম্প্রদান করার পালা আসে। ঘটকের সন্ধান করতে হয়। ব্যাপারটা কিছুটা এরকম, নতুন ছবি তৈরি হলে তার রিলিজ করবার জন্য প্রয়োজন হয় ডিস্ট্রিবিউটরদের। তারাই ছবির আসল জহুরি এবং দালাল। এরা নতুন ছবি দেখে, তার গুণাগুণ বিচার করে, নির্মাতার কাছ থেকে ছবিটার স্বত্ব নেয়, তারপর কোনো একটি ফিল্ম হাউসের মালিকের কাছে সেটা বিক্রি করে দেয়। সেই হাউস তখন ছবিটা সাধারণ মানুষের দেখার জন্য রিলিজ করে। এইভাবে ছবি হাত বদল করানোর জন্য, অর্থাৎ দালালি করার জন্য এই ডিস্ট্রিবিউটররা বেশ ভালো পরিমাণ টাকা পয়সা পায়। ধনতন্ত্রের কাঠামোয় বেশি পরিশ্রম না করে, খুব বেশি ঝুঁকি না নিয়ে পয়সা রোজগারের যতগুলো পথ আবিষ্কার হয়েছে, ছবির ডিস্ট্রিবিউশন তার মধ্যে অন্যতম। সোমনাথের ছবিটা 1.5 লাখ টাকার মধ্যেই তৈরি হয়েছিল, কিন্তু সে কথা সোমনাথ, পাণ্ডুরং এবং রুস্তমজি ছাড়া আর কেউ জানত না। ছবির এডিটিং শেষ হলো। একদিন 3 জনে মিলে ছবিটা আগাগোড়া দেখলেন, কিন্তু কেউই কোনো মন্তব্য করতে পারলেন না। সোমনাথ গালে হাত দিয়ে ভাবতে বসল, এ ছবি যদি জনসাধারণের মুখরোচক না হয়, রুস্তমজির অন্য ছবিগুলো যে পথে গেছে এটাও যদি সে পথে যায়। এখন মনে হচ্ছে ঝোঁকের মাথায় বড্ড বেশি ঝুঁকি নিয়ে ফেলেছি। যে আশা, ভরসা ও উদ্যম নিয়ে সে ছবিটা আরম্ভ করেছিল, এখন আর তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। যে গল্প একসময় তার এত ভালো লেগেছিল, তা এখন একেবারে নিরামিষ মনে হচ্ছে। পাণ্ডুরং ও ইন্দুবাবুর অবস্থাও তারই মতো। কেবলমাত্র রুস্তমজি ভরসা দিলেন। আরে তুমি ও তো ভেবো না সোমনাথ, আমি ব্যবস্থা করছি। কিন্তু কি ব্যবস্থা করবেন ভেবেছেন? আরে বেটা, দেখোই না। পরদিন সন্ধ্যের পর রুস্তমজি কিছু লোকজনকে ডিনারে নিমন্ত্রণ জানিয়েছেন। তারা সকলেই ফিল্ম ডিস্ট্রিবিউটর। সেখানে সোমনাথ, পাণ্ডুরং ও ইন্দুবাবুও নিমন্ত্রিত। সোমনাথ পৌঁছে দেখল খাবার দাবারের এলাহি আয়োজন, সাথে ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে। সকলে একটা লম্বা টেবিলে খেতে বসলেন। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে খাওয়া শেষ হলো। উপস্থিত সবাই জানতেন এই নিমন্ত্রণের একটা বিশেষ উদ্দেশ্য আছে, কিন্তু কেউই মুখে তা নিয়ে কিছু বললেন না।
খাওয়া দাওয়া শেষ হলে রুস্তমজি সবাইকে স্টুডিও সংলগ্ন ছোট্ট প্রজেকশনের হলে নিয়ে গেলেন। ঘরটা লম্বাটে, তার এক প্রান্তে একটা পর্দা আর অন্য প্রান্তে কয়েকটা চেয়ার সাজানো রয়েছে। মাথার উপর টিমটিম করে একটা হালকা আলো জ্বলছে। সবাই চেয়ারে গিয়ে বসতেই আলোটা নিভে গেল। ছবি দেখানো শুরু হলো। 2 ঘন্টা পর ছবি শেষ হলে সবাই আবার অফিস ঘরে এসে হাজির হলেন। শুধু পাণ্ডুরং রুস্তমজির অনুমতি নিয়ে বাড়ি চলে গেল। রুস্তমজি এবার অতিথিদের দিকে ফিরে স্পষ্ট প্রশ্ন করলেন, হ্যাঁ, ছবি কেমন লাগলো আপনাদের? উপস্থিত অতিথিরা সবাই একে অপরের দিকে তাকিয়ে মুখ কাঁচুমাচু করলেন। তাদের ভাবভঙ্গি দেখে সোমনাথ কিছুটা দমে গেল। অবশ্য এরা ব্যবসাদার লোক, কোনো ছবিকেই মন খুলে ভালো বলেন না, পাছে ছবির দর বেড়ে যায়। কিন্তু বর্তমানে তাদের মুখের ভাব দেখে মনে হল সত্যি তাঁরা নিরাশ হয়েছেন। বাঞ্চু ভাই নামের এক প্রবীণ পরিবেশক জিজ্ঞাসা করলেন, ছবি কে ডিরেক্ট করেছে ঋষি ভাই? এই যে ইনি করেছেন, এনার নাম হলো সোমনাথ। নমস্কার। আপনি এই ছবির ডিরেক্টর? আগে হ্যাঁ। চলুন ওদিকে গিয়ে একটু কথা বলা যাক। চলুন। বাঞ্চু ভাই সোমনাথকে একটু আড়ালে নিয়ে গিয়ে উপদেশ দিতে শুরু করলেন। সোমনাথ দেখল লোকটা অশিক্ষিত তবে মিষ্টভাষী। তিনি প্রাণপণে সোমনাথকে বোঝাতে লাগলেন, দেখুন সোমনাথ বাবু, প্রথম চেষ্টা হিসাবে এ ছবি মন্দ নয়। আপনার মধ্যে পার্টস আছে, আপনি অনেক দূর যেতে পারবেন। তবে কি জানেন তো, পাবলিকের মন টানার মতন ছবি তৈরি করা একদিনের কাজ নয়, তার জন্য অনেক অভিজ্ঞতা দরকার। আচ্ছা। একটা ছবি কিভাবে মানুষকে টানার মতো করে বানাতে হয়, কি কি মাল মশলা দিতে হয় তাতে, এসব আপনি এখনো শেখেননি, সেটা বুঝতে পারছি। যাই হোক। সোমনাথ নিরুপায় হয়ে চুপচাপ শুনে যেতে লাগলো। একবার ইন্দুবাবুর দিকে তাকিয়ে দেখল ইন্দুবাবুকেও কয়েকজন ডিস্ট্রিবিউটর মিলে ঘিরে ধরে কিসব বোঝাচ্ছেন। তিনি অনেকক্ষণ ধরে পেঁচার মতো মুখ করে সেসব হজম করছিলেন। কিন্তু কেউ একজন যখন বললেন যে গল্পে 2-একটা রিভলভার ছোঁড়ার সিন আর অন্তত একটা নারীহরণ না থাকলে সে গল্প একেবারেই অচল, তখন তিনি সে কথা আর গিলতে পারলেন না। তড়িঘড়ি রুস্তমজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথ ধরলেন। ওদিকে রুস্তমজিকে যারা ঘিরেছিলেন তারা বারবার তাকে সমবেদনা জানানোর সাথে সাথে এটাও জানার চেষ্টা করে যাচ্ছিলেন যে ছবিটা তৈরি করতে কত খরচ হয়েছে। একজন তো স্পষ্ট করেই জিজ্ঞাসা করে ফেললেন, বলছিলাম ছবিতে নামজাদা আর্টিস্ট তো কেউ নেই, নাচ গানও না থাকারই সামিল, তাহলে খরচ নিশ্চয়ই খুব সামান্যই হয়েছে। ওই 2.5 লাখ মতো খরচা হয়েছে। আরে বাবা, বলেন কি? অনেক বেশি খরচ হয়েছে তো। নতুন লোকের হাতে কাজ দিলে ওই হয়। অত টাকা কিন্তু এ ছবি থেকে উঠবে না রুসি ভাই। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, আজ আমরা তাহলে উঠি। হ্যাঁ, দেখুন, আমার 2.5 লাখ খরচা হয়েছে, আমি বেশি লাভ চাই না। ও 3 লাখ পেলেই আমি ছবি ছেড়ে দেব। ঠিক আছে, উঠি তাহলে সাহেবজি। হ্যাঁ হ্যাঁ, জরুর, দেখা হবে শিগগির। ডিস্ট্রিবিউটররা চলে গেলে সোমনাথ রুস্তমজির কাছে গেল। রুসি বাবা, হাওয়া তো ভালো ঠেকলো না, কারো মুখ দেখে আসার কিছু পেলাম না। সোমনাথ, এনারা হলেন ডিস্ট্রিবিউটর। এদের মুখ দেখে মনের কথা কিছু বোঝা যায় না। কম টাকায় ছবির সৌদা করতে এরা একদম উস্তাদ। তবুও একজনও তো পজিটিভ কিচ্ছু বললেন না। আরে বেটা, তুমি এখনই ভেঙে পড়ো না, সবে তো শুরু হলো, দেখা যাক কি হয়। রুসি বাবার বলা কথা সোমনাথকে আশ্বস্ত করতে পারল না। সে রাতে অত্যন্ত বিষণ্ণ মনে সোমনাথ বাড়ি ফিরল। পাণ্ডুরং সোমনাথের বাড়ি এসে জানালো ছবি ভালো হয়েছে,
সে লুকিয়ে তার বউকে নিয়ে গিয়ে সেই ছবি দেখিয়েছিল। বউ প্রশংসা করেছে। দুজনে মিলে রুস্তমজির কাছে গিয়ে তাকে সব জানালো। ডিস্ট্রিবিউটাররা কিছুতেই ছবির জন্য রুস্তমজির বলা দাম দিতে রাজি হলো না। শেষে রুস্তমজি ঠিক করলেন তিনি নিজেই হাউস ভাড়া নিয়ে ছবির প্রদর্শন শুরু করবেন। সোমনাথ হতবাক হয়ে গেল। তারপর আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছায়াপথিক পর্ব ৫। নাট্যরূপ সুজাতা ভট্টাচার্য, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য সৌমিক মৈত্র, সোমনাথ গৌরব গুহ মজুমদার গোগো, পাণ্ডুরং ভিকি দাস, রত্না অধ্যায় সাহা, রুস্তমজি রূপন দাশগুপ্ত, বাঁচু ভাই জয় মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।